এই যে এসএসসি নিয়ে টানাপোড়েন চলছে, সেই বিষয়টা নিয়ে আজকেও আমরা দেখলাম, অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা দেখা করতে গেলেন যারা বিকাশ ভবনের সামনে বসে আছেন, যে পরীক্ষা দেব না বলে একেবারে অনড় তারা অবস্থানে, এবং মুখ্যমন্ত্রী বারংবার তাদের সঙ্গে দেখা করছেন না। এরকম একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী আজকে উত্তরবঙ্গে এসে একই কথা বলেছেন যে শিক্ষা দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গে। আমার যেটা খারাপ লাগে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, সেটা হলো যে অনেকটাই সমালোচনা, নিন্দাসূচক বক্তব্য রাখতে হয়। প্রশংসা করার মতো কিছু খুঁজে পাই না। কারণ সরকারের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে তুমি মুখ্যমন্ত্রীরও উল্লেখ করলে, কথা বললে, আবার প্রধানমন্ত্রীরও কথা বললে। আমরা মূলত এই দুটি শাসক দলের নেত্রী এবং নেতা দুজন, এনাদের কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে রয়েছি। কে যে কাকে কখন দোষারোপ করে আর কারা যে দোষমুক্ত, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা জানি যে সংবিধানভুক্ত যে সমস্ত নিয়ম নীতিগুলো আমাদের যারা নেতা নেত্রী হন নির্বাচনের মাধ্যমে রাজ্যের বা গোটা দেশের, তাদের মেনে চলা উচিত। এবং মেনে চলা উচিত মানে গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে, জনগণের কোনো ব্যাপারে কোনো অসুবিধা না হয়, সেটি তাদের দেখা আসল কাজ। এবং তাদের জন্য যা কিছু নেই সেগুলোকে আছে করা তাদের প্রধান কাজ। কিন্তু আমরা দেখি একটা ব্যাপার অত্যন্ত স্ববিরোধী বলে আমার মনে হয়। স্ববিরোধী মানে হচ্ছে নিজেরাই নিজেদের বিচার করছেন, সেরকম একটা পদ্ধতি তারা ব্যবহার করেন। যেমন আমি শুনতে পাই মুখ্যমন্ত্রী বলেন, নাম করেই বলেন, বিজেপিরা রাজনীতি করছে, অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলকে দোষারোপ করে। আমি ভেবে পাই না যে আমার কি মাথা টাথাগুলো তাহলে ঠিক আছে তো? রাজনীতি করছে মানে উনি রাজনীতি করেন না? আর রাজনীতি করাটা কি খারাপ কাজ? রাজনীতি শব্দটা কি নিন্দাসূচক একটা শব্দ, না অপরাধমূলক কোনো কাণ্ড? তো ইনি বলেন ওরা রাজনীতি করছে। আবার প্রধানমন্ত্রী বলছেন যে শিক্ষা নিয়ে দুর্নীতি করছেন আমাদের রাজ্যের শাসক দলনেত্রী। তিনি দোষারোপ করছেন যে শিক্ষা নিয়ে দুর্নীতি হচ্ছে। তো ইনি বলছেন ওরা রাজনীতি করে, আর ইনি বলছেন ওরা দুর্নীতি করছে। আমরা মাঝখান থেকে পড়ে যাই ফ্যাসাদে। আমরা যারা এই দেশের নাগরিক, একটু অনেক কিছুর দিক থেকে বঞ্চিত নই আমরা, তাদের অসুবিধা হয় কারণ আমরা বুঝতে পারি না। পরস্পরের দোষারোপ করাটা, পরস্পরের উপর দোষারোপ করাটাই কি এদের একমাত্র কাজ? গঠনমূলক কোনো কাজ নেই? সারা দেশের জন্যে কেন্দ্রের শাসক দল কি করছেন? আমরা তো দেখি ধর্মীয় মেরুকরণের কাজটাই খুব জোরের সঙ্গে গুরুত্ব দিয়ে করছেন। আর এদিকে ইনি অন্যদেরকে, অন্য দলকে, কেন্দ্রের শাসক দলকে রাজনীতি করার জন্য দোষারোপ করছেন। নিজে উনি তাহলে রাজনীতি করেন না, এটা আমাদের মানতে হবে। এটা হচ্ছে আমার আজকে তুমি যে প্রশ্ন করলে, সেই প্রশ্নের একটা ভূমিকা স্বরূপ এই ধরনের কথা, যেটা এই ধরনের ব্যাপার যেগুলো সব আমাদের মাথার মধ্যে যে সমস্ত মগজ বলে একটা ব্যাপারে ক্রিয়া ছিল, সেগুলোকে ওলটপালট করে দেয়। এবারে আমরা আমাদের রাজ্যের শাসক দলনেত্রীর কথায় আসি। আজকে বিশেষ করে রাজ্যে যা কাণ্ড চলছে, তাতে তার ভূমিকা সম্পর্কে আমাদের সরব হওয়া প্রয়োজন। 1 নম্বর 2 নম্বর করে 2-3টি কথা একটু বলার আছে। প্রথম হলো যে রাজ্যের শাসক দলনেত্রী সম্পূর্ণত যেটা করছেন তার নাম হলো, সেই তন্ত্রটির নাম হলো স্বৈরতন্ত্র। গণতন্ত্রকে একেবারে আড়ং ধোলাই বলে একটা শব্দ আছে, খুব খারাপ শব্দ, শুনতে ভালো না, কিন্তু আমাকে এখন প্রয়োগ করতে হবে। গণতন্ত্রকে এরকম আড়ং ধোলাই দিয়ে একেবারে রাজ্য ছাড়া করা হয়েছে। প্রতিষ্ঠা করছেন স্বৈরতন্ত্র। যা বলবেন তাই সমস্ত স্তরের মানুষদের মানতে হবে। এই প্রসঙ্গে বলে নিই, আর একটা বিস্ময়কর কাণ্ড যেটা ঘটছে, আমাদের দেশের সাধারণ মানুষদের জীবনে কি কোনো বঞ্চনা নেই? তাদের বিক্ষুব্ধ হওয়ার, ক্ষোভ প্রকাশ করার, আন্দোলন করার কোনো ক্ষেত্র কি গড়ে ওঠেনি?
সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা সম্পূর্ণ নীরব হয়ে রয়েছে, কোনো ভূমিকা তাদের নেই। অথচ তারা মূলত ভিক্ষাবৃত্তির উপরে জীবনটাকে ভর করে বেঁচে আছেন, জীবনটাকে ভিক্ষাবৃত্তির উপর ভর করে তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই প্রসঙ্গে 2 নম্বর কথা আমার যেটা, সেটা হচ্ছে যে দেশের 3টি দিকে খুব গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ছিল রাজ্যে যিনি শাসক দলনেত্রী হয়েছেন তার। এক হচ্ছে যেটা না হলে মানুষ হতে পারে না, সেটা শিক্ষা। প্রথম শিক্ষা বলবো না, প্রথম স্বাস্থ্য বলাই উচিত ছিল, তাহলেও বলা যাক মানুষ যেহেতু, তাকে মানুষ হতে হলে শিক্ষা দিতে হয়, আর খুব কম বয়স থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পাঠাতে হয়। অতএব শিক্ষাটা তার জন্যে অতিশয় আবশ্যক একটি প্রথা, শিক্ষা দেওয়ার প্রথা, শিক্ষা ব্যবস্থা, সেটা দরকার। মানুষকে মানুষ হতে গেলে শিক্ষা নিতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নিতে হয়, জীবন থেকেও। দ্বিতীয় হলো চিকিৎসা ব্যবস্থা। প্রত্যেক মানুষের শরীর আছে, জীবন তো কেবল মন দ্বারা চালিত হয় না, শরীর। এবং শরীর মানে শরীরের ব্যাধিও, নানা দিক থেকে ব্যাধি, নানা প্রকারের ব্যাধিতে মানুষকে আক্রান্ত হতে হয়। সেই ব্যাধি মুক্তির জন্যে চিকিৎসা পরিষেবা, সেটা অত্যন্ত জরুরি। এই দুটো ক্ষেত্রে, অথচ সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এক কথায় আগে বলে নিই যে দুটি ক্ষেত্রেই আজকে দেখা যাচ্ছে ঊষর মরুভূমি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। অথচ এই দুটি ব্যবস্থা, বিশেষ করে এই শাসক দলনেত্রী যেটা করছেন, সরকারি ক্ষেত্রে এই দুটি ব্যবস্থাকে একেবারে দুর্মূশ করে দিচ্ছেন। সম্পূর্ণভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকবে, সম্পূর্ণভাবে সরকারি চিকিৎসা ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যাবে। এই মুহূর্তে যে চিকিৎসকরা আন্দোলন করছিলেন, জুনিয়র চিকিৎসকরা, আরজিকর কাণ্ডের পরে, নিহত হত্যাকাণ্ডের পরে, তারা তাদের জীবিকা ওলটপালট করে দিচ্ছেন। সুতরাং সেই প্রসঙ্গে আসবে আমার পরবর্তী কথা হলো, তৃতীয় কথা, এটা রাজ্যের শাসক দলনেত্রী সম্পর্কে। তিনি মানুষের জীবনকে ওলটপালট করে দিচ্ছেন, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে। দ্বিতীয়ত, জীবিকা ক্ষেত্রে মানুষকে, বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর একটু শিক্ষা পেয়েছে, যারা পায়ে দাঁড়াতে পারার যোগ্যতা অর্জন করেছে, শিক্ষকরা, চিকিৎসকরা, তাদের জীবিকার উপরে প্রচণ্ড এক ধরনের আক্রমণ নামিয়ে এনেছেন। জীবিকাকে একেবারে বিপন্ন করে দিচ্ছে, জীবিকাকে লণ্ডভণ্ড করে দিয়ে, একেবারে নিঃশেষ করে দিয়ে জীবনকে লণ্ডভণ্ড করে দিচ্ছেন। এইগুলো আমার, এখানে আমি থামবো এটুকু বলে, শাসক দলনেত্রী এগুলো নির্বিবাদে, প্রায় বিনা বাধায় আন্দোলনগুলো কোনোভাবে তাকে ছুতে পারছে না। চিকিৎসা ক্ষেত্রে আন্দোলন, শিক্ষাক্ষেত্রে আন্দোলন, জীবিকার ক্ষেত্রে সেভাবে। তাও তো শিক্ষকরা তো জীবিকার জন্যেই, চিকিৎসকরা তো জীবিকার জন্যেই করছেন। এই 3টে ক্ষেত্রে আন্দোলন তাকে কোনোভাবে ছুঁতে পারছে না। এটা একটা বিস্ময়কর ঘটনা আমার কাছে। যেমন সাধারণ মানুষদের একেবারে নির্বাক নীরব হয়ে থাকাটাও খুব অত্যন্ত আমার কাছে বিস্ময়কর ঘটনা বলে মনে হয়। আর আরেকটি বিস্ময়কর হলো যে এই মানুষটিকে কেউ ছুঁতে পারছে না।